ফের পাল্টাপাল্টি কর্মসূচি, মোহাম্মদপুরের শান্তির সমাবেশ করছে আওয়ামী লীগ, নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ। সড়কে ফের মৃত্যুর মিছিল, নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অড সিগনেচার ব্র্যান্ডের গায়ক তানভীরের পিয়ারের মৃত্যু। 1 ঘন্টার বৃষ্টির চাপ নিতে পারেনি ঢাকা, জলাবদ্ধতায় ভোগান্তি, সারা দেশে বজ্রপাতে মারা গেছে 5 জন। জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ বাংলাদেশের জলসীমায়, বিকেলেই পৌঁছাতে পারে কুতুবদিয়ায়। দিনাজপুর খাদ্য গুদামের 2.25 কোটি টাকার চাল আত্মসাৎ করে কর্মকর্তা লাপাত্তা, মামলার প্রস্তুতি দুদকের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। এরই মধ্যে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মুন্না, যেমনটি বলছিলাম, শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। সমাবেশে কি বলছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা? সমাবেশের পরিবেশ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। বলেছিলাম যে এই সমাবেশ কিন্তু 3টায় শুরু করা থাকলেও 2টার পরে কিন্তু আসলে এই এলাকায়, বিশেষ করে মোহাম্মদপুরের প্রত্যেকটি গলিতে গলিতে, কৃষি মার্কেট করে গাজীপুর রোড এবং আলমগীর রোড, সমস্ত এলাকাতে আমরা একটা ভিড় দেখেছি। যেটা দেখেছিলাম আমরা নির্বাচনের আগে যে সমাবেশগুলো ছিল সেখানে ভিড় দেখেছিলাম, এবং আজকে নির্বাচনের পরে এই ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের সমাবেশ, যেটার দায়িত্বে রয়েছেন সঞ্চালক শাখা মহানগর আওয়ামী লীগ এবং দায়িত্বে রয়েছেন স্থানীয় এমপি এবং আওয়ামী লীগের সদস্য গাঙ্গুর নানক। তার এলাকায় আজকে আমরা সমাবেশ দেখছি, সেটা কিন্তু আসলে এক কথা বলতে পারে যে নেতা কর্মীদের আসলে যে উপস্থিতি, অনেকদিন পর ভোটের পরে আরেকটি এমন সমাবেশ দেখলো কিন্তু এই এলাকার মানুষ। এবং এই সমাবেশের কিন্তু আমরা যদি বলি, শুরু থেকেই প্রত্যেকটি ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে। এবং অন্য যে সমাবেশগুলোতে আমরা দেখেছি বারবার কিন্তু শৃঙ্খলা একটি কথা ছিল, কিন্তু এই সমাবেশে একটি জিনিস উল্লেখ করতে হয় রাবে, সেটি হচ্ছে যে এই সমাবেশে কিন্তু আপনার যে ব্যানার ফেস্টুনে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখনো দেখিনি, এবং নেতাকর্মীরা কিন্তু সারিবদ্ধভাবে তারা কিন্তু এখানে বসেছেন। এবং এই সমাবেশের কিন্তু যে সারি দীর্ঘ লাইন কিন্তু কৃষি মার্কেট পর্যন্ত চলে গেছে, অর্থাৎ প্রত্যেকটি গলিতে গলিতে মোহাম্মদপুরের এই এলাকাতে কিন্তু আজকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসলে সমাবেশে যোগ দিয়েছেন। এই সমাবেশে কিন্তু কিছু সময় পর সমাবেশে প্রধানমন্ত্রী যোগ দিবেন, বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক তিনি কিন্তু যোগ দিবেন। যোগ দিয়ে তিনি কিন্তু আসলে এই সমাবেশের সামনে রেখে আগামী দিনে কি বার্তা দিবেন তিনি কিন্তু এই সমাবেশটিকে দিবেন। এবং এই সমাবেশে শুধুমাত্র ঢাকা মহানগর আওয়ামী লীগ নয়, এখানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ দেখছেন এবং তারা কথা বলছেন এবং এই তারা বক্তব্য রাখবেন। তারপরেই আসলে সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আসলে বক্তব্য রাখার পরেই কিন্তু আসলে সমাবেশ শেষ হবে। এবং এই সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের তিনি কিন্তু বার্তা দিবেন, যে বার্তাটি হচ্ছে আগামী নির্বাচন কিভাবে কাজ করবেন, আগামী নির্বাচন পরবর্তী যে এখন সরকার গঠন করছে আওয়ামী লীগ, সেই নির্বাচন পরবর্তীতে কিভাবে কাজ করবেন। এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণে কিন্তু আসলে এখনো পর্যন্ত ইউনিট এবং ওয়ার্ড কমিটি কিন্তু এখনো কিন্তু গঠিত হয়নি, সেই কমিটি গঠন সহ এই সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে কিন্তু হয়তো বার্তা দিবেন বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক। তার এই বার্তার পরে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে সেইভাবে কাজ করবেন। এবং জানেন যে এই বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয় কিন্তু এই ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, এবং তারই উদ্যোগে কিন্তু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কিন্তু সমাবেশ হচ্ছে। মানে সমাবেশের অন্যান্য সমাবেশের তুলনায় কিন্তু সমাবেশের যদি আপনারা এক কথা বলতে চান, নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো এবং শৃঙ্খলা বিষয়টি সেটি কিন্তু আসলে অন্য যে কোনো সমাবেশ থেকে কিন্তু ব্যতিক্রম। এখানে কোনো খুব একটা আমরা কোনো ধরনের ব্যানার ফেস্টুনে কোনো ধরনের কিন্তু বিশৃঙ্খলা দেখিনি। এবং এই সমাবেশের মাধ্যমে কিন্তু আসলে উত্তর আওয়ামী লীগ আবারও তারা কিন্তু চেষ্টা করলো তাদের একটি বৃহৎ সমাবেশ করার জন্য, এবং তারা এই মোহাম্মদপুর এলাকার প্রত্যেকটি গলিতে গলিতে তারা কিন্তু নেতাকর্মী কিন্তু আসলে অবস্থান নিচ্ছেন। তারা কিন্তু সেখানে আসলে কিন্তু সমাবেশের কথা শুনছেন এবং নেতাকর্মীদের বক্তব্য শুনছেন। তো সবকিছু মিলে কিন্তু এই সমাবেশের এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছি, নেতাকর্মীরা কিন্তু তাদের এই তীব্র রোদের মধ্যে তারা কিন্তু আসলে উপস্থিত হচ্ছেন। তারা কিন্তু আসলে এই সমাবেশের প্রধান অতিথি বক্তব্য শোনার অপেক্ষা করছেন এবং সেই বক্তব্যের পরেই তারা আসলে কিন্তু তাদের আগামী দিনের কর্মকাণ্ড তারা কিন্তু কাজ করবেন, মাঠে নামবেন। তো সবকিছু মিলিয়ে এই সমাবেশ চলছে। সমাবেশের মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশের সর্বশেষ খবরাখবর। এদিকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম। সাইফুল, সমাবেশে কি বলছেন নেতাকর্মীরা এবং সমাবেশ ঘিরে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ৩টায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি
সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি এই যুব দলের সাবেক যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা ছিলেন সেই শীর্ষ নেতারাও কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং আজকের সমাবেশটি মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা এখনো কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতেই আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা এবং তারা যেটি বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যেই সকল নেতাকর্মীরা এখন পর্যন্ত সরকারের নির্যাতন নিপীড়নের শিকার তাদের উপর কিন্তু এখনো সেই নির্যাতন নিপীড়ন চলছে এবং তারা যেটি বলছেন দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে নেতাকর্মীরা কারাগারে যেমন রয়েছেন পাশাপাশি এখনো তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় বিভিন্ন কারণে মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের কারাবন্দী করা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে বিএনপির কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচি যাতে তারা সফল করেন সেই ধরনের প্রস্তুতি তাদের রয়েছে সেই দাবি কিন্তু তারা বলছেন এবং আজকের যুব দলের কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি নির্বাচনের পরে বিএনপির বিভিন্ন পর্যায়ে যেই এক দফা দাবিতে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে কিছুটা ধীরগতি এলেও আজকে এই যুব দলের কেন্দ্রীয় নেতারা তারা যেটি দাবি করছেন যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশব্যাপী যুব দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা নতুনভাবে সক্রিয় হবে এবং তৃণমূল থেকে যে এক দফা আন্দোলনের যেই চলমান আন্দোলন চলছে এক দফা দাবি আদায়ে সেই আন্দোলনে নতুন করে আবার ঢেউ তুলবে এমনটি কিন্তু দাবি করা হচ্ছে এবং এই সমাবেশে আজকে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা স্থায়ী কমিটির সদস্যরা এবং তারা কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছবেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারবো দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা আসছে কিনা। স্নেহা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যুব দলের করা বিক্ষোভ সমাবেশ সম্পর্কে সর্বশেষ বিস্তারিত তথ্য। সরকার দৈত্য হয়ে মানুষের কাঁধে বসে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। শনিবার দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার জ্বালানি খাতের সংকট তৈরি করে দেশকে মহাসংকটের দিকে ঠেলে দিচ্ছে। এ সময় সরকার দেশকে বিরাজনীতিকরণ করে শক্তি দিয়ে দেশ দখল করেছে বলে অভিযোগ জাপা চেয়ারম্যানের। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জাতীয় পার্টির এই মত বিনিময় সভায় সংগঠন ও রাজনীতি নিয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের। এই সময় তিনি বলেন, দেশে বৈষম্য ইতিহাসের চূড়ান্ত রূপ নিয়েছে আর কর্মসংস্থানের অভাবে দেশ মন্দায় ভেসে যাচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। জাতি আজ একটা বড় ধরনের সংকটকাল অতিক্রম করছে। একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দিন যাপন করছেন। তাদের খাওয়া থাকা চাল চলন এগুলো আমরা গুলশান বনানী ইত্যাদিতে দেখলেই বুঝতে পারি। আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আদা পেটা খেয়ে বাস করছেন, অনেকে না খেয়ে থাকছেন। আজকাল যে বৈষম্য, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য হয় নাই। জাপা চেয়ারম্যান জানান, গ্যাস ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি করে জাতিকে মহাসংকটে ফেলছে সরকার। সেই বিবিআনা গ্যাস ফিল্ড অ্যাজ পার তাদের রিপোর্ট অনুযায়ী তাদের মেয়াদ শেষ, নভেম্বরে তাদের প্রোডাকশন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহর রহমতে আমরা বোনাস পাচ্ছি, এখন যে কোনো সময় এই ফিল্ডটা বন্ধ হয়ে যেতে পারে। একটা সার্বিকভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে, সেই মন্দায় দেশ ভেসে যাচ্ছে। সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে। এখন বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে। এখন জনগণকে সে বলছে, জনগণের কথা সে চলবে না, জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে। দেশে সংকটকালীন মুহূর্তে নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান জিএম কাদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি। হঠাৎ বৃষ্টিতে মিরপুর, নিউ মার্কেট, গ্রিন রোড, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়তে হয়েছে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী, শ্রমজীবী ও চাকরিজীবীদের। সারা দেশে বৃষ্টি হলেও ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 87 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 3 দিন। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকাল থেকেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি রাজধানী জুড়ে। ভোর থেকেই ছিল মেঘের গর্জন। সকাল 7:30টার দিকে নেমে এলো সন্ধ্যার অন্ধকার। কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপরে নামে ঝুম বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর ফার্মগেট, খামারবাড়ি, গ্রিন রোড, নিউ মার্কেট, পুরান ঢাকা সহ অনেক এলাকার সড়ক। আর এমন জলবদ্ধতায় বিপাকে পড়তে হয় কর্মব্যস্ত নগরবাসীকে। অল্প বৃষ্টিতে এই অবস্থা, তাহলে বেশি হলে কি হবে? বেশি হলে তো তাহলে তলায় যাবো। অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টা হবে না এরকম বৃষ্টি হয়েছে, এরকম জলবদ্ধ হয়েছে। কোমর সমান পানিতে ডুবে যায় মিরপুর কালশী সড়ক। পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। মিরপুর 10 মেট্রোর প্রবেশ মুখে জমে এমন পানি। কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও শিক্ষার্থী সহ যারা ঘরের বাইরে বের হয়েছেন হাঁটু পানিতে নাকাল হতে হয়েছে তাদের। সবকিছুরই কাজ হচ্ছে, এই রাস্তাঘাটে জানি জলবদ্ধতা, যানজট এর জানি দূর হয়। কোনো সিটি কর্পোরেশনের লোকজন আসে না, ঠিক আছে, কোনো দেখ শুনে করে না। 100% ভোগান্তি, কোনো পার্সেন্টেজ আছে এটার। আগামী 2 থেকে 3 দিন রাজধানী সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও 14 মে থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই যে বৃষ্টিপাতের ধারা যে চলছে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সাথে এই বৃষ্টিপাতগুলো হয়ে থাকে, সাথে কিন্তু বজ্রপাত হয়ে থাকে। এই বৃষ্টিপাতের ধারাটা আরও 1 দিন বা 2 দিন অব্যাহত থাকবে দেশে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন অংশে। তবে এর পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির প্রবণতা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত কমে গেলে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 10টি অঞ্চলে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে ডিএনসিসির নগর ভবনের সামনে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলা ময়লা নিয়ে এক প্রদর্শনীতে কথা বলেন তিনি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। রাজধানীর বিভিন্ন খাল এবং ড্রেন থেকে উদ্ধার হয়েছে এসব বর্জ্য। বিভিন্ন সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান থেকে উদ্ধার হয় এসব আবর্জনা। শনিবার সকালে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে নগরবাসী সচেতনতা বৃদ্ধিতে এক অনুষ্ঠানে মেয়র বলেন, জলবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আমাদের জলজটটার জন্যই কিন্তু আজকের এই যে প্রদর্শনী, এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। এই প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সচেতনতা বৃদ্ধিতে তাদের সঙ্গে কথা বলেন মেয়র। খালে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নগরপিতা। বর্জ্য মিউজিয়াম আমাদের 1 সপ্তাহের জন্য, কারণ এখানে এমন কোনো কিছু নেই যে আমরা পাই নাই। ম্যানুকুইন, সোফা, সুটকেস, টায়ার, কমোড, ইউরিনাল ইউজ যেটা করি সেটা, এবং রিক্সা পর্যন্ত আমরা পেয়েছি। এগুলা পেয়েছি হলো এই ড্রেন থেকে, এগুলা পেয়েছি এই খাল থেকে। 7 দিন ব্যাপী এই বর্জ্য প্রদর্শনীর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। বৃষ্টির পানিতেই তলিয়ে গেছে সাভারের জামগড়া এলাকার মহাসড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে যাত্রীদেরও। বিস্তারিত জানাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাহিন, যেমনটি বলছিলাম, বৃষ্টির পানিতে পুরো এলাকা প্রায় ডুবে গেছে। বৃষ্টির পানিতে সড়কে এমন জলাবদ্ধতার কারণ কি, বা পানি নিষ্কাশনে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনাকে জানাই যে এই যে আব্দুল্লাহপুর থেকে যে বাইপাল রাস্তাটা জামগড়া ইউনিক এলাকায়
প্রতিনিয়তই কিন্তু একটু বৃষ্টি হলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। গত আপনি কয়েক বছর ধরে কিন্তু একই সমস্যা নিয়ে বারবার কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে নিউজ করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এলাকা কিন্তু খুবই একটি ব্যস্ততম এলাকা এবং সবচেয়ে ঢাকা ইপিজেড এলাকা হওয়াতে এই এলাকাতে উত্তরা থেকে কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু এই জামগড়া হয়ে ইউনিক হয়ে বাইপাল হয়ে কিন্তু তাদের কর্মস্থলে আসতে হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এলাকায় কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব শ্রমজীবী মানুষ তারা রাস্তার দুপাশ দিয়ে হাঁটাচলা করে তারা কিন্তু না ভিজে কিন্তু তাদের কর্মস্থল থেকে বাসায় যেতে পারে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং এই এলাকায় কিন্তু দুই পাশেই কিন্তু অসংখ্য দোকানপাট আছে, যারা ব্যবসায়িক একটা জোন আছে, এই এলাকার যারা দোকানপাট করে তারাও কিন্তু বেশ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। অনেকেই আমরা শুনেছি বেশিরভাগ দোকানদারি কিন্তু তারা লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতির মধ্যে আছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা যদি এখানে এই জামগড়া এলাকার একজন ব্যবসায়িকের সাথে কথা বলার চেষ্টা করি, যার দোকানটা ঠিক এই যে পাশেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আচ্ছা, গত কয়েক বছর ধরে আপনারা যেরকম জানিয়েছিলেন যে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কি কারণে এই জলাবদ্ধতাটা? জলাবদ্ধতা একটু 10 মিনিট বৃষ্টি হলেই এই এলাকাতে রাস্তাঘাট একদম ডুবে যায়। রাস্তার যে পাশে যে বাড়িঘরগুলার পানি সব রাস্তায় ছাড়ার কারণে পানিতে এই রাস্তা তলায় যায়, বিদায়ী রাস্তার এমন অবস্থা হয় রাস্তার পানি উঠে দোকানের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, আমরা দেখেছি যে এই মহাসড়কের পাশে কিন্তু কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে এই খাল পর্যন্ত এই ড্রেনটাকে সংস্কার করার জন্য, এটা কতটুকু হয়েছে? এটা যা করছে ওইটা কিছুই হয় না। একবার ঠিক করে যায়, হয়তো পানি নিষ্কাশন করে, পানি শেষে আবার মানে একটু বৃষ্টি হইলে, যেমন সকালবেলা বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন বৃষ্টি, মানে পানিতে তলায় গেছে। এই দেখেন আমার বোট, এই দেখেন এই যে আমার যে বোটগুলা দেখেন পানি শেষায় এসে ভরে গেছে এবং বোটগুলা একদম ফুলে গেছে। এরকম সবসময়ই হয় মাসের মধ্যে, মানে যে কয়দিন বৃষ্টি হলে, যেমন আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, হয়তো 10-15 মিনিট বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে দেখেন আজকে সারা দিন এই রাস্তা দিয়ে মানে পানি ছাড়া আর কোনো কিছু না, মনে হয় যে আমরা সাগরের মধ্যে আছি। আচ্ছা, যেমনটি জানিয়েছিলেন একটা ব্যবসায়িক, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সাভার আশুলিয়া থেকে যে বাইপাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য কিন্তু কিছুটা ড্রেন সংস্কারে কিন্তু বাধাগ্রস্ত, যেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দুই ধারে যে ড্রেনটা যে পরিমাণ ড্রেন থাকার দরকার সেই পরিমাণ ড্রেন না থাকার কারণে কিন্তু এই পানি এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাবাসী চাই যে যত দ্রুত সম্ভব এই পানি যাতে দ্রুত নেমে যায় এবং মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। এই ছিল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে স্নেহা। শাহিন, আপনাকে ধন্যবাদ। বাগেরহাট, চুয়াডাঙ্গা সহ 3 জেলায় বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাগেরহাটের 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 6 শ্রমিক। এদিকে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে 1 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ হারান 1 কৃষক। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। শনিবার সকালে পিরোজপুরের বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদীপথে বাগেরহাটের শরণখোলায় যাচ্ছিলেন 11 শ্রমিক। সকাল 10টার দিকে বৃষ্টি শুরু হলে চাল রায়েন্দা এলাকার একটি দোকানে আশ্রয় নিলে সেখানেই বজ্রপাতে আহত হন 8 শ্রমিক। এদের মধ্যে মোস্তফা ও মিলন নামের 2 শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যুৎ চমকানোর কারণে বা এই বজ্রপাতের কারণে শরণখোলায় এত বড় ঘটনা, এত বড় মর্মান্তিক ঘটনা এর আগে কখনো ঘটেনি। শরণখোলা হাসপাতালে 8 জন বজ্রপাত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমাদের কাছে হাসপাতালে ইমার্জেন্সি বহির্বিভাগে আসেন। যে 6 জন আমাদের হাসপাতালে ভর্তি আছেন তাদের অবস্থা স্টেবল। তারপরে যেহেতু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসছেন, বজ্রপাত স্পৃষ্ট আসেন, আমরা তাদের অবজারভেশনে রাখছি। এদিকে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে সিয়াম নামের 1 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন 30 গ্রামে বাইরে খেলতে গেলে আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে সে। সিয়াম কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীর ছাত্র ছিলেন।
এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাটাচৌরা গ্রামে বজ্রপাতে আহমেদ আলী মল্লিক নামে এক কৃষকের মৃত্যু হয়। সকাল 9:15টার দিকে গ্রামের ইশেরগাড়ি মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জেলার ঝাঝরি গ্রামে বজ্রপাতে রুবেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার সময় ঝাঝরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুর, ফরিদপুর ও নরসিংদী সহ 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 9 জন। এর মধ্যে নরসিংদীতে মারা গেছেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর আহসান পিয়াল। এছাড়া দিনাজপুরে 2, নড়াইলে 1 জন ও ফরিদপুরে 4 জনের মৃত্যু হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের প্রতিবেদন। ভক্তদের মনে আজীবনের স্মৃতি হয়ে থাকার বাসনাকে সত্যি রূপ দিয়ে পরপারে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী তানভীর আহসান পিয়াল। তরুণ প্রজন্মে জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচারের গায়ক ও গিটারিস্ট পিয়াল আত্মপ্রকাশের অল্প সময়ের মধ্যে মেধাবী উঠতি গায়কের কণ্ঠ চিরতরে থামিয়ে দিল আকস্মিক সড়ক দুর্ঘটনা। জানা যায় সিলেটে এক কনসার্টে অংশ নিতে শনিবার ভোরে অড সিগনেচারের গাড়িতে যাচ্ছিলেন এ পুরো দল। ভোর 5:30টায় নরসিংদীর পাঁচডোনায় ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাদের বহনকারী মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিয়াল ও গাড়ি চালক সালাম। আহত হন ব্যান্ডের অন্যান্য সদস্যরা। এদিকে এদিন দিনাজপুর সদরের কাউগাঁও এলাকায় ট্যাঙ্ক লরি চাপায় নিহত হয়েছেন এক নৌশপ্রহরী সহ 2 জন। পুলিশ জানায় ভোর 5:15টায় ফুলবাড়ি দিনাজপুরগামী তেলবাহী ট্যাঙ্ক লরিটি কাউগাঁও এলাকায় আব্দুস সোহানের চায়ের দোকানে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে বাজারের নৌশপ্রহরী আজাহার আলী ও দোকানের রানা নামের এক ক্রেতা মারা যান। ফরিদপুরের ভাঙ্গায় পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ প্রাণ হারিয়েছেন আরও 4 জন। নিহতদের মধ্যে একজন ভাঙ্গা KM কলেজে 2য় বর্ষের ছাত্রী। শনিবার সকালেই উপজেলার হামিরতি ও কৌডুবি সদরতি এলাকায় সব দুর্ঘটনা ঘটে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরও থাকছে। পাবনায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর রুমে ঢুকে হত্যার হুমকি, সিসিটিভি ফুটেজ ভাইরাল, 2 জন আটক। দেশ টেলিভিশনের প্রতিবেদক কাজী শাহেদের নামে সাইবার আদালতে মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। শনিবার সকালে নগরীর কামরুজ্জামান চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরেন্দ্র প্রেস ক্লাব, জুরাল জার্নালিস্ট ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। জমি দখলে ব্যর্থ হয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে হয়রানির অভিযোগে রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও কাউন্সিলর তহিদুল হক সুমনের নামে সংবাদ প্রকাশের জেরে এই মামলা করেন কাউন্সিলর সুমন। ভারত মহাসাগরে জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। আগামী সোমবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজটি। এসব তথ্য নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপ। তারা আরও জানায় জাহাজটি কুতুবদিয়ায় 2 দিন পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়বে। সেখানে বাকি কয়লা খালাস করা হবে। তবে জাহাজটির ক্রুরা কোন পথে বাড়ি পৌঁছাবে সেই বিষয়ে জানা যায়নি। এর আগে গত 12ই মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে MV আব্দুল্লাহ। অস্ত্রের মুখে জিম্মি করে 23 নাবিককে প্রায় 1 মাস পর মুক্তিপণ নিয়ে মুক্ত করে জলদস্যুরা। দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি খাদ্য গুদামের 2.25 কোটি টাকার চাল আত্মসাৎ করে লাপাত্তা জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আনোয়ারা বেগম ও আরও 2 জন। জেলা খাদ্য অফিসের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের সহ বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে খাদ্য বিভাগ। সহকর্মী কোরবান আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 15 এপ্রিল
ডুগডুগি এলএসডি গুদামে পাক্ষিক পরিদর্শনে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল। এ সময় তিনি খাদ্য গুদামের ভেতরে চালের বস্তা এলোমেলো দেখতে পান। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমকে চালের হিসাব দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও 5 এপ্রিল গুদামের চাবি নিয়ে তিনি চলে যান। এরপর থেকে পলাতক এই কর্মকর্তা। ঘটনা তদন্তে গত 28 এপ্রিল জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 2 মে গুদামের তালা ভেঙে তদন্ত শুরু করেন তারা। এ সময় কমিটি চাল আত্মসাতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম ও কুলি সর্দার শাহিনুল আলমের সম্পৃক্ততার প্রমাণ পান। এবং গত 31 তারিখে গুদাম ঠিক ছিল। তার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন এবং আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা ডুগডুগিকে লিখিতভাবে অফিসে আসার জন্য বলি। সরকারি গুদামের চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কৃষক নেতা ও মিল মালিকরা। এই যারা এর সঙ্গে লোপাটের সঙ্গে জড়িত তাদের আইনে আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং সেইটা দেখে কোনো ওসিএলএসডি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশে যারা আছে কেউ যেন সাহস না পায় এরকম। আমরা 3 থেকে 4 টাকা প্রতি বছরে চাল লস করে আমরা সরকারি করে চাল দিতে যে লস হচ্ছে, বুঝলেন। লসের একমাত্র কারণ ধানের বাজার দিয়েছে 32 টাকা কেজি, চালের বাজার দিয়েছে 45 টাকা। অলরেডি 3-4 টাকা আমাদের লস হচ্ছে, আমরা লস করেও চাল দিচ্ছি। কিন্তু চাল মজুতের পর সরকারের ঘর থেকে যখন লুটপাট হয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। কমিটি প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা এই আত্মসাতের জন্য প্রধানত দায়ী, তার সাথে সহযোগী হিসেবে নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম এবং গুদামের যে লেবার সর্দার আছে শাহিনুল আলম, তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তো ভারপ্রাপ্ত কর্মকর্তা তো এই প্রেক্ষিতে থানায় গোড়াঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি পুলিশ বিভাগের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে গিয়েছে, আর আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি আমাদের খাদ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করেছি। 5 বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ারা বেগম, আর 2 মাসের মধ্যে তার অবসরে যাওয়ার কথা ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। কুড়িগ্রাম সদর হসপিটালের একমাত্র লিফট দীর্ঘদিন ধরে বন্ধ, ভোগান্তি পাচ্ছেন শেরবানিতে আসা রোগী ও স্বজনরা। আম পরিবহনের পাশাপাশি রেলে পান সহ অন্য শস্য পরিবহনেরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল পথমন্ত্রী জিল্লুল হাকিম। শনিবার দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আম পরিবহন বিষয়ক সেমিনারে মন্ত্রী এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সরকার শাহাদাত আলী। তিনি জানান, ভবিষ্যতে ডোর টু ডোর আম ডেলিভারির ব্যবস্থা দেওয়া হবে। এ সময় রেল পথমন্ত্রী বলেন, রেলের প্রসার বাড়াতে ও যুগোপযোগী করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে, রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্য, যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায়। পাবনায় ঠিকাদারি কাজ না পেয়ে গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে রুমে ঢুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর বুধবার দুপুরে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর রুমে ঢুকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেওয়া হয়। সহকর্মী এস এ আসাদের তথ্য ও ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরবেলা কার্যালয়ে মিটিংয়ে ব্যস্ত পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কর্মকর্তারা। এমন সময় তার কক্ষে ঢুকে পড়েন ঠিকাদার সহ 14-15 জন ব্যক্তি। তারা কাজ দেওয়ার দাবি করেন। দাবি না মানায় নির্বাহী প্রকৌশলীকে গালাগাল ও মারধরের চেষ্টা করেন। এ সময় অন্য প্রকৌশলীরা বাধা দিলে তাদের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ ঘটনায় শুক্রবার রাতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে পাবনা সদর থানায় 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 14-15 জনের নামে অভিযোগ দায়ের করেন। এরপর শনিবার পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। তারা হলেন চকগোবিন্দার চাঁদমারি এলাকার ঠিকাদার রকনুজ্জামান তুষার ও কালাচাঁদ পাড়ার মোহাম্মদ আকাশ। পলাতকদের গ্রেপ্তারে চলছে অভিযান। পাবনা গণপূর্ত বিভাগের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সেটা লিখিত অভিযোগ করে, লিখিত অভিযোগ এবং এটা এজাহার হিসেবে এটা পরে মামলা হিসেবে রেকর্ড হয়। এইটাতে সে 3-4 জন এবং অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ, অজ্ঞাত কয়েকজনের কথা বলে একটা অভিযোগ করে যে তাকে ভয়ভীতি দেখানো, সরকারি কাজে বাধা প্রদান, এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে গতকাল মামলা রেকর্ড হয়। এই মামলা রেকর্ড করার পরে যে এজাহার নামীয় আসামি 2 জন, একজন হচ্ছে তুষার আর একজন হচ্ছে আকাশ, 2 জনকে সদর থানা গ্রেপ্তার করে, তাদেরকে আজকে কোর্টে প্রেরণ করা হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সেতুর অভাবে মৌলভীবাজার থেকে বিচ্ছিন্ন অন্তত 12টি গ্রাম। যাতায়াতে লক্ষাধিক মানুষের ভরসা মনু নদের উপর বাঁশের সাঁকো আর নৌকা। নদের পানি কমলে নৌকা চলাচল করতে না পারায় বাড়ে আরও দুর্ভোগ। জরুরি রোগী ও কৃষিপণ্য পরিবহন নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। সম্ভাব্যতা যাচাই হলেও সেতু নির্মাণের কোনো অগ্রগতি নেই। সহকর্মী সালে এলাহি কুটির পাঠানো তথ্য ও ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট। এভাবে এই ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে মৌলভীবাজারের চাঁদদিঘাট ও একাটুনা ইউনিয়নের অন্তত 12 গ্রামের মানুষ। নৌকায় পারাপারের ব্যবস্থা থাকলেও নেই ঘাট। আর শুকনো মৌসুমে মনু প্রকল্পের স্লুইস গেট বন্ধ করে দিলে উপায় থাকে না নৌকা চলাচলের। ফলে ঝুঁকি নিয়ে বাঁশের সরু সাঁকোতেই পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ লক্ষাধিক মানুষকে। আর বৃষ্টিতে পিচ্ছিল হয়ে বিপজ্জনক রূপ নেয় সাঁকো। শিশু, বৃদ্ধ সহ রোগী পারাপারে পড়তে হয় চরম ভোগান্তিতে। ঘটছে দুর্ঘটনা। বাঁশের ফুলে দিয়ে আইতে উঠতে উঠতে হইলেন আল্লাহ পাহাড় জানতে পারল। তো নদী পার হইতে খুব কষ্ট হয়, কিন্তু খাম খেদি তো আমরা ডর থাকে, বই থাকে জানুর মাঝে। কোনো সময় স্কুলের ছাত্র ফারণীয় বড় সমস্যা হয়, কিংবা আমরা এমনি রুগী টুগি লইয়া ফারণীয় সমস্যা করে আমরা বিশেষ করে। আমরা টাউনও চলাফেরা, টাউনও গেলার থাকিয়া নদীর কারণে আমরা টাউন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। যাতায়াতে অনেক কষ্ট হয়, রাত্রে আওয়া যাওয়া করতে অনেক কষ্ট হয়। দীর্ঘদিন থেকে সেতুর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। সেতু নির্মাণ করে দ্রুত দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। বাঁশের ফুলে দিয়ে আইতে আমার খুবই কষ্ট হয়, ব্রিজ হইলে ভালো হইল না। ফুল হইলে বা বাচ্চা বাচ্চা যাইতেও সুবিধা হয়, গাঙ্গর পানি বাড়ি গেলে নৌকা ডুবি যায়, বাচ্চা বাচ্চা স্কুলে যাইতেও সুবিধা হয়। আমরা যানবাহনেরও সুবিধা হইব, আর এদিকে মাদ্রাসা আছে, স্কুল আছে, স্কুলে আওয়া যাওয়ার সুযোগ সুবিধা খুব বেশি ভালো হইব। ফুল দিলে সুবিধা হইব, আর ফুল না হইলে সুবিধা হইতো না, নৌকা তো বুড়ি যায়, ডরহরে পারানি যায় না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, সাবেক পরিকল্পনা মন্ত্রী এলাকা সফর করার পর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়, তবে সেতু নির্মাণে কোনো অগ্রগতি হয়নি। পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের ভিজিটের ফলে একটা প্রস্তাব উত্থাপিত হয়। সেই প্রস্তাবের প্রেক্ষিতে এলজিডির থেকে এখানে ফিজিবিলিটি স্টাডি হয়। যদি প্রকল্পটি পাস হয় তাহলে আমরা দ্রুত বাস্তবায়ন করবো আশা করতেছি। খরস্রোতা মনু নদের উপর দ্রুত সেতু নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘদিন থেকে একটি লিফট অচল থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে কুড়িগ্রাম সদর হসপিটালের সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। বারবার ঠিক করার আশ্বাস দিলেও হয়নি সমাধান। ফলে এক লিফটেই গাদাগাদি করে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে, আর লিফটে ওঠার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদেরও। কুড়িগ্রাম থেকে সহকর্মী মনোয়ার হোসেন লিটনের পাঠানো তথ্য ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম সদর হাসপাতাল প্রতিদিন প্রায় 2000 রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। জেলার 22 লাখ মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিতে এরই মধ্যে নির্মাণ করা হয়েছে 8 তলা ভবন। 250 শয্যার এই হাসপাতালে ওঠানামার জন্য 2টি লিফট থাকলেও একটি দীর্ঘদিন থেকেই অচল। এতে চরম ভোগান্তিতে পড়ছে রোগী ও স্বজনেরা। জীবনের ঝুঁকি নিয়ে চড়তে হচ্ছে গাদাগাদি করে। লিফটের জন্ম থেকে লিফটে কিন্তু এই অবস্থা। আমরা যেহেতু আপনার আরএমও স্যার বা তত্ত্বাবধায়ক স্যারকে আমরা জানাই বিষয়টা, তখন ওরা বলে যে আমরা গণপত্রিকা জানাচ্ছি বা এক্সেলকে জানাচ্ছি, কিন্তু ওই জানানোই শেষ। একটা লিফট চলছে, উঠে নামা করতে পারি না,
হাত পা ভাঙি যাওয়ার মতো হয়ে গেছে। একটা লিফট দিয়ে মানে সাধারণ মানুষের যাতায়াত লিফট দিয়ে অসুস্থ মানুষের ওঠা যাওয়ার জন্য অনেক সমস্যা হয়। দুটা লিফট এখানে, একটা লিফট চালু আছে আর একটা লিফট আসলেই চালু আছে না নষ্ট সেটা আমরা কিন্তু জানি না। এখন আমরা লিফটে উঠবো, এখন সেটা রোগী মানুষ উঠতে পারে। লিফট মেরামতের আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের তত্ত্বাবধায়ক। কালকে চলে আসবো, কালকে হয়তো ঢাকা থেকে লোক আসবে, এটা হলো মাঝে মাঝে নষ্ট হয়, ওরা ঠিক করে দিয়ে দেয়, আবার হয়তো নষ্ট হয়, এই জন্য ওনারা এক্সেসে নিজে আসছে। উনি সব আমি এতক্ষণ ঘুরলাম, ঘুরে সরজমিন দেখলাম, দেখার পর উনি বললো স্যার আমি কালকে ঢাকা থেকে লোক নিয়ে এসেছি, নিয়ে আমি কালকে ঠিক করে দেবো। হাসপাতালটিতে টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ ডাক্তারেরও অভাব রয়েছে। সবার প্রত্যাশা স্বাস্থ্য সেবায় বিশেষ নজর দিয়ে সমস্যার দ্রুত সমাধান করবে স্বাস্থ্য অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি।